নাউরু বিশাল প্রশান্ত মহাসাগরের মাঝখানে এটি অবস্থিত। মানচিত্রে এটিকে ছোট বিন্দুর মতো দেখা যায়। এটি সবচেয়ে ছোট স্বাধীন প্রজাতন্ত্র। কিন্তু আপনি শুনে অবাক হবেন, এই দেশে প্রতি বছর মাত্র 200 জন মানুষের কম এখানে ভ্রমণে আসে। আমি ইস্তাম্বুল বিমানবন্দরে 3 ঘন্টা আগে পৌঁছে এই যাত্রা শুরু করেছিলাম। আমি প্রায় 13.5 ঘন্টা সময় ব্যয় করে সান ফ্রান্সিসকোতে পৌঁছাই। 7 ঘন্টা লে ওভারের পর আমি ফিজি দ্বীপপুঞ্জের নাদিতে আরেকটি 13 ঘন্টার দীর্ঘ ফ্লাইটে উঠি এবং তারপর আবার 7 ঘন্টা লে ওভারের জন্য অপেক্ষা করি। নাদি থেকে নাউরুতে যাওয়ার ফ্লাইটে 75% আসন খালি থাকা সত্ত্বেও সেখানে পৌঁছতে 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে এবং অবশেষে আমরা 48 ঘন্টার অন্তহীন যাত্রা শেষ করলাম। এটি বিশ্বের সবচেয়ে কম পরিদর্শিত দেশ এবং খুব কাছাকাছি দেশগুলো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। দ্বীপে পা রাখার পর আমাকে পরবর্তী ফ্লাইটটি ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে, যা প্রায় 1 সপ্তাহ পরে পাওয়া যাবে। নাউরু বৃহৎ প্রবল প্রাচীর দ্বারা বেষ্টিত, আর এগুলো বড় বড় জাহাজগুলোকে উপকূলে আসতে বাধা দেয়। একসময় এই বিচ্ছিন্ন দ্বীপে স্থানীয় অধিবাসীদের এত বেশি সম্পদ ছিল যে তারা এই সম্পদ দিয়ে কি করবে তারা তা নিজেরাও জানতো না। 1975 সালে ফসফেট আবিষ্কারের পর তারা ধনী পথে যাত্রা শুরু করে এবং তারা সর্বোচ্চ জিডিপি আয়ের দেশে পরিণত হয়। যাই হোক, বর্তমানে এই ধ্বংসপ্রাপ্ত জমিতে কোনো ফল বা সবজির চাষ হয় না। প্রক্রিয়াজাত খাবারই এখানের একমাত্র উপায়। বিশ্বের ওবেসিটি ফেডারেশনের মতে নাউরুতে ওবেসিটি হার সবচেয়ে বেশি। এই দেশের 60% মানুষেরই অতিরিক্ত ওজন রয়েছে। এছাড়াও বিশ্বের স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নাউরুতে সিগারেট সেবনের হারও বিশ্বের সর্বোচ্চ পরিমাণে। বিদেশি গণমাধ্যমকে দেশ থেকে দূরে রাখার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা খুব সুস্পষ্ট। অসংখ্য নথি উপস্থাপন করে 1 মাসের দীর্ঘ প্রক্রিয়া শেষে আমি খুব কষ্ট করে এই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলাম। এখানে সাধারণ ফি $50 অস্ট্রেলিয়ান বা 3,500 টাকা হলেও গণমাধ্যম প্রতিনিধিকে $8,000 বা 5,59,000 টাকা দাবি করা হয়। এর মূল কারণ তাদেরকে নিরুৎসাহিত করা। এখানে প্রবেশের পরেই পুলিশ আমার কাছ থেকে ড্রোনটি তুলে নেয়। আপনি দ্বীপের আকাশ থেকে তোলা ছবিতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারেন। তারা আকাশ থেকে নাউরুকে ভিডিও করতে নিরুৎসাহিত করে থাকেন। এখানে ফিল্ম করা সহজ হবে না। নাউরুকে যে কারণে গোপন করার চেষ্টা করা হয়েছে সেই সত্য উদ্ঘাটন করা সহজ হবে না। আমি এখন ইয়ারেন অঞ্চলে রয়েছি। রানওয়ে এলাকা এবং ড্রাইভওয়ে এলাকা পাশাপাশি অবস্থিত হয়। এখানে প্রায় বিমানের জন্য গাড়িগুলোকে আটকে দেওয়া হয়। বিমান অবতরণ এবং উড্ডয়নের সময় পথচারীদেরকে সতর্ক করা হয়। এর কারণ এই দেশটি এতটাই ছোট যে স্ট্রিপ আকারের বিমানবন্দরটি দ্বীপের সমগ্র দক্ষিণ এবং পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত রয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিমানবন্দরের বেষ্টনী। আমি যদি এটার ভিতরে প্রবেশ করতে চাই তাহলে খুব সহজে লাফ দিয়ে সেখানে যেতে পারি। এই দ্বীপের মোট এলাকা মাত্র 21 বর্গ কিলোমিটার। একটি গাড়িতে পুরো দেশটি ঘুরতে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে এবং যাত্রা শেষে গাড়িটি তার গন্তব্যে ফিরে আসে, কারণ পুরো দ্বীপটি জুড়ে একটি মাত্র রিং রোড রয়েছে। এখানে পুলিশ সবসময় টহল দেয়। যেহেতু আমি অহেতুক দৃষ্টি আকর্ষণ করতে চাই না, আমি দেশের একমাত্র পর্যটন সংস্থার সাথে যোগাযোগ করি এবং একজন গাইডের সাথে দ্বীপটি দেখার সিদ্ধান্ত গ্রহণ করি। এজেন্সির মতে এখানে প্রতি মাসে মাত্র 1 থেকে 2 জন পর্যটক ভ্রমণে আসে। সুতরাং ইন্টারনেটে উল্লিখিত সংখ্যাগুলোর তুলনায় প্রকৃত সংখ্যা আসলেই অনেক কম। আপনি আপনার অবসর সময় এখানে কি করেন? ভলিবল। অবসর সময় আপনি এই দ্বীপে কি করেন? আমাদের যা যা করতে মন চায়, যেমন মাছ ধরা, ঘুমানো আর খাওয়া দাওয়া। কোন খাবার বেশি খান? চীনা খাবার। 1, 2, 3। 1, 2, 3। এখান থেকে দূর হয়ে যাও বৎস। যদিও মানুষ এখানে খুব বেশি একটা ভ্রমণ করে না, তবে নাউরু শতাব্দী জুড়ে অধিবাসী পাখিদের জন্য বেশ জনপ্রিয় একটি স্থান। যদিও দ্বীপটিতে সীমিত সম্পদ রয়েছে বলে মনে করা হয়, তবে এর মাটিতে পাখির গুড়ি এবং সামুদ্রিক সূক্ষ্ম জীব দিয়ে তৈরি গুয়ানো ছিল। 1899 সালে জার্মান ভূবিজ্ঞানী আলবার্ট এলিস আবিষ্কার করেন যে এখানকার মাটিতে উচ্চমানের ফসফেট মজুদ রয়েছে, যেটা একসময় স্বর্ণের মতো মূল্যবান ছিল। ফসফেট কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এক ধরনের কাঁচামাল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান নাউরু দ্রুত দখল করে এবং এটিকে বিদেশি খনিজ ক্ষেত্রে পরিণত করে। নিষ্কাশিত ফসফেট বছরের পর বছর বিশ্বে অত্যন্ত কম দামে বিক্রি করা হতো। কিছু বয়স্ক লোক বলে যে এখানে এই সেলে জাপানিরা লোকদের স্তূপ করত যারা তাদের জন্য কাজ করতে চাইতো না। তারপরে এটি বন্ধ করে দিত, ছাদ থেকে পেট্রোল ফেলে তারপর তাদের পুড়িয়ে ফেলতো। এই রেলপথ যা সময়ের ব্যবধানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 1907 সালে দ্বীপের অভ্যন্তর থেকে পশ্চিম উপকূলে বন্দরে ফসফেট খনি বহন করার জন্য নির্মিত হয়েছিল। 1968 সালে নাউরু স্বাধীনতা লাভের সময় এই উপকূল থেকে 35 মিলিয়ন মেট্রিক টন ফসফেট চলে গিয়েছে। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু গত শতাব্দীতে বিশ্বজুড়ে অনেক মানুষের টেবিলে যে ফলমূল এবং সবজি ছিল তাই ক্ষুদ্র দ্বীপের মাটি থেকে উত্তোলিত ফসফেট দিয়ে চাষ করা হয়েছিল। স্বাধীনতা লাভের পর নাউরু উল্লেখযোগ্য সম্পদ অর্জন করে এবং এখানকার অনেক বাসিন্দারা যাদের জমিতে ফসফেট পাওয়া যায় তারা চাকরি ছেড়ে দেয় এবং কোটিপতি হওয়ার দিন গুনতে শুরু করে। চীন এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে কঠিন পরিস্থিতিতে ফসফেট উত্তোলনের কাজের জন্য এখানে আনা হয়। 1975 সালে নাউরু
নাউরুর মাথাপিছু আয় ছিল $1,76,000 মার্কিন ডলার, যখন কিনা বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল $44,000 মার্কিন ডলার। বর্তমান মুদ্রাস্ফীতির বিবেচনায় নাউরু একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যেখানে কোনো কর ছিল না। শিক্ষা, পরিবহন, স্বাস্থ্যসেবা, এমনকি আবাসনও সব বিনামূল্যে প্রদান করা হতো। আমি আমার দাদিমাকে ব্যাংক থেকে বের হতে দেখেছিলাম বালিশের কভার নিয়ে। তারা তাদের সব টাকা তার ভেতরে রাখতো এবং শুধু টাকা নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসতো। তারা সব খরচ করে ফেলেছে। আমি শুনেছি যে একজন পুলিশ কর্মকর্তা একটা ল্যাম্বরগিনি কিনেছিলেন, কিন্তু এরপর তিনি দেখেন যে তিনি গাড়িতে ফিট হচ্ছেন না, পরে নাকি তিনি এটি ফেলে দিয়েছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্য। এমনকি কিছু গাড়ি কেনা হয় শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য। এখানের বাসিন্দারা যখন হঠাৎ ধনী হয়ে উঠল, তখন ভোগবাদী জীবনযাপনের একটি ধুম পড়ে যায় তাদের মধ্যে, এবং এই ছোট দ্বীপটি নতুন নতুন সব গাড়ির মডেল দিয়ে ভরে যায়। রাস্তার পাশে আমরা অতীতের পরিত্যক্ত বিলাসবহুল গাড়ির একটি সংগ্রহের সন্ধান পাই। এই দামি দামি গাড়িগুলো একসময় এই দ্বীপবাসীরা এই রাস্তায় চালাতো। এটি হচ্ছে গাড়ির কবরস্থানের মতো। গাড়ির উপরে পড়া মডিসার স্তর ইঙ্গিত দেয় যে সুসময় চিরস্থায়ী হয় না। আমি এখানে আসার পরপরই স্থানীয়রা এখানে থাকা পিটবুল কুকুরের বিষয়ে সতর্ক করে দিচ্ছে। এক সময় এই যাত্রী খুব জনপ্রিয় ছিল। দ্বীপবাসীরা কুকুরগুলো কেনা শুরু করে এবং এক সময় এগুলোকে রাস্তায় ছেড়ে দেয়। আরো অনেক প্রাণী যেগুলো মূলত নাউরুতে ছিল না, তাদেরকেও এখানে এক সময় আনা হতো। বিড়াল, মুরগি এবং শুয়োরের মতো প্রাণী, এদের সাথে মূলত এই দ্বীপবাসীরা খুব সম্প্রতি সময়ে পরিচিত হতে পেরেছে। খনিতে কাজ করা লোকেরা যখন এই গাছগুলোকে কেটে ফেলে এবং উর্বর মাটি খনন করে, তখন সকল জীবন্ত প্রাণী ক্ষতিগ্রস্ত হয় এবং এখানকার বাসিন্দারা ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে। নাউরুর ভূখণ্ড গর্ত দ্বারা বেষ্টিত। কিছু 49 ফুট গভীর চুনাপাথরের পর্বত দ্বীপের কেন্দ্র থেকে উপকূলবর্তী এলাকায় বিস্তৃত। উচ্চমাত্রার অলমতাযুক্ত এই জমিতে কোনো কৃষিজাত পণ্যই চাষ করা যায় না। এখানকার বাসিন্দারা নিজেদের জীবন ধারণ চালিয়ে যেতে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রকৃতিজাত খাবারের উপর সবসময় নির্ভর করে থাকে। নাউরু জনগণের গড় আয়ু 64 বছর। নিম্নমানের খাবারের কারণে বছরের পর বছর এই দেশটি ওবেসিটিতে শিরোপা ধরে রাখছে। এই দেশটি যখন 150 বছর আগে পশ্চিমাদের দ্বারা আবিষ্কৃত হয়নি, তখন তারা স্বনির্ভর ছিল, কিন্তু এখন সব আমদানি করতে হয়। এখানে 97% পুরুষ এবং 94% নারীর শরীরের ওজন অতিরিক্ত। এখানে স্থূলতার সমস্যা মহামারীতে পরিণত হয়েছে। এটি সর্বত্রই, রাস্তায়, রেস্টুরেন্টে, বাজারে, সর্বত্র আমি মানুষকে অতিরিক্ত ওজনের সাথে লড়াই করতে দেখেছি। এছাড়াও এখানকার 45% মানুষ ডায়াবেটিসে ভুগছে। অঙ্গচ্ছেদ খুব সাধারণ একটি ব্যাপার। পুরো দেশে সচেতনতার ব্যানার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের তাকগুলো ফাঁকা। এখানে প্রতি 6 সপ্তাহ অন্তর পণ্য আমদানি করা হয়। এই দ্বীপে ভাজা ফল এবং সবজি পাওয়া বিলাসবহুল ব্যাপার। একটি ফুলকপির দাম 1257 টাকা এবং একটি তরমুজের দাম 4261 টাকা। অনেক বাসিন্দা মাংস জাতীয় পণ্য খেতে পছন্দ করেন, যা পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের কাছে বিক্রি করতে পারে না এবং পরবর্তীতে নাউরিয়ানদের কাছে টার্কি টেল হিসেবে বাজারজাত করে। এই অংশটি, যা 75% চর্বি দ্বারা গঠিত, এটি মোটেও পুষ্টিকর নয়। এখানে ফসফেট খননের আরেকটি অসুবিধা হচ্ছে বাসস্থানের অভাব। এই ধ্বংসযজ্ঞ নাউরির 80% মানুষকে বসবাসের অযোগ্য করে তুলেছে। আনুমানিক 14,000 বাসিন্দা মাত্র 4 বর্গ কিলোমিটার বা 1.5 বর্গ মাইলে উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই জায়গাটিকে বলা হয় বুয়াডা লাগুন। এখানে উদ্ভিদ রয়েছে এবং এটি অতীতের কথা মনে করিয়ে দেয়। নাউরু এক সময় এই উদ্ভিদে ভরা ছিল, কিন্তু এখন এসব অদৃশ্য হয়ে গিয়েছে। এখানে আপনি এখনো কলা, পান্ডানাস এবং আনারস গাছ দেখতে পাবেন। মূর্তির মতো দাঁড়িয়ে আছে নাউরুর উপকূলবর্তী প্রবাল পাথর, যেগুলোর উচ্চতা 5 মিটার থেকে 16 ফুট পর্যন্ত। উপকূল থেকে সমুদ্রের তলদেশে প্রায় 200 মিটার মৃত প্রবাল পাথর দিয়ে আচ্ছাদিত, যা বড় বড় জাহাজগুলোকে উপকূলে আসতে বাধা দেয়। এগুলো সাধারণত মাটির নিচে থাকে এবং সমুদ্রে ভাটা হলে দৃশ্যমান হয়। এগুলোর জন্য এখানে পানিতে শত শত মিটার হেঁটে যাওয়া সম্ভব এবং মাছ শিকার করা সম্ভব। গাছপালা ধ্বংসের কারণে সারা বছর গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দ্বীপ মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত, বৃষ্টি এবং সময় একসঙ্গে প্রবাহিত হচ্ছে। এখানে কোনো নদী না থাকায় বাসিন্দাদের নানা সমস্যায় ভুগতে হচ্ছে। এখানকার মানুষ পরিষ্কার মিঠা পানির সংকটে রয়েছে। দেশটি এই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো ব্যবহার করে সমুদ্রের পানি থেকে প্রায় দৈনিক গড়ে 2 মিলিয়ন লিটার পানি উৎপাদন করে থাকে। এখানে মোকোয়া ওয়েল নামে একটি ভূগর্ভস্থ হ্রদ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্য ছাড়া এই গুহার প্রবেশপথ খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এই প্রবেশপথটি বেশ সরু। যুদ্ধের সময় নাউরিয়ানরা এই স্থানটি আশ্রয়স্থল এবং পানীয় জল সংগ্রহের জন্য ব্যবহার করত। এটি এখন ক্যান এবং কাঁচের টুকরা দিয়ে ভর্তি। এই পানি আর ব্যবহার করার জন্য উপযোগী নয়। খ্রিস্টান ধর্মের আগে এখানে কোন ধর্ম ছিল? আমরা পূর্ব দিয়ে শুরু করেছি। এটা এখানকার ঈশ্বর। উপরে একটা অল্টার আছে। যদি তারা এখানে খাবার দেয়, তবে ঈশ্বর জীবন ফিরে পাবে এবং তারা যা চাইবে এখনো কি কেউ বুড়োকে বিশ্বাস করে? তাই পূরণ হবে। কিছু মানুষ বিশ্বাস করে যে আপনি যদি এই পানিতে ডুব দেন, তবে আপনার ত্বকের বা যে কোনো রোগের উপশম সম্ভব।
নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই, তবে ইয়ারেন জেলায় সকল ইনস্টিটিউশন যেমন পার্লামেন্ট হাউস, দূতাবাস, দেশের একমাত্র পুলিশ স্টেশন, ফায়ার ডিপার্টমেন্ট এবং বিমানবন্দর অবস্থিত। এখানে থাকা মোট 11টি স্কুলের মধ্যে 3টি হাই স্কুল এবং একটি স্টেট বিশ্ববিদ্যালয়। এই দ্বীপে প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে পারে, তবে স্থানীয়রা প্রথম ভাষা হিসেবে নাউরিয়ান ভাষা বেছে নিয়েছে। উদাহরণস্বরূপ, দেশটির নাম নাউরু, এই শব্দের অর্থ আমি সমুদ্রে যাই। আপনারা কিভাবে হ্যালো বলেন? আর আপনি কেমন আছেন? আমি এখানকার পার্লামেন্ট অর্থাৎ সংসদ ভবনে এসেছি। প্রত্যাশিত আনুষ্ঠানিক পরিবেশের বিপরীতে এটি দ্বীপের স্বচ্ছন্দ পরিবেশকে প্রতিফলিত করে। কোনো নিরাপত্তা নেই এবং আমাকে ফোন দিয়ে ছবি এবং ভিডিও তুলতে অনুমতি দেওয়া হয়েছে। মাত্র 19 আসনের এই সংসদটি বিশ্বের অন্যতম ছোট সংসদ। এখানকার লোকেরা যদি আমার ভিডিওর উদ্দেশ্য সম্পর্কে জানতো তাহলে হয়তো তারা আমাকে এখানে প্রবেশ করতে দিত না। 1970-এর দশকে নাউরু সরকার বুঝতে পেরেছিল যে তাদের ফসফেট মজুদ শেষ হয়ে যাচ্ছে। এরপরে তারা বিদেশি সম্পত্তিতে বিনিয়োগ শুরু করে, যার মধ্যে রয়েছে মেলবোর্নের নাউরু হাউস, হাওয়াইয়ের নাউরু টাওয়ার, গুয়ামের প্যাসিফিক স্টার হোটেল, ওয়াশিংটনের প্যাসিফিক হাউস, ভিজিট দ্য গ্র্যান্ড প্যাসিফিক হোটেল এবং এরকম অনেক কিছু। যাই হোক, দুর্নীতি এবং অব্যবস্থাপনা 1990 দশকে সরকারকে প্রতি বছর কোটি কোটি ডলারের ঘাটতিতে ফেলে এবং ফসফেট থেকে উদ্বুদ্ধ সম্পদ খুব শীঘ্রই শেষ হতে শুরু করে। রাষ্ট্রের কল্যাণ ধরে রাখার জন্য দেশটির সরকার ড্রাগ কার্টেল, রাশিয়ার মাফিয়া এবং আল কায়দার মতো সংগঠনের সাথে অর্থ পাচারের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। নাউরু 400টির বেশি বিদেশি ব্যাংকে লাইসেন্স প্রদান করেছে এবং সেটি এমন একটি অবস্থার অধীনে যেখানে শাখা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। এবং সেই সময়ের মধ্যে শুধু রাশিয়ার মাফিয়া নাউরুর বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় 70 মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ পাচার করে। এরপরে আন্তর্জাতিক চাপের ফলে দেশটির অবৈধ ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং 2004 সাল থেকে নগদ ভিত্তিক অর্থনীতি ব্যবহার করতে বাধ্য করা হয়েছে। অস্ট্রেলিয়ান ডলার হলো নাউরুর অফিসিয়াল মুদ্রা। দেশটির একমাত্র এটিএমেও এখন টাকা নেই। এজন্য আমি আমার সাথে কিছু নগদ অর্থ বহন করেছি, কারণ এখানে ক্রেডিট কার্ডও গ্রহণ করা হয় না। অর্থ পাচার রোধ প্রচেষ্টার পর বর্তমানে দেশটিতে অস্ট্রেলিয়ার মাত্র একটি ব্যাংক পরিচালিত হয়। 2000 সালে এসে ফসফেট মজুদ একেবারে শেষ হয়ে যায়। ফসফেট রপ্তানি তার স্বর্ণযুগের তুলনায় মাত্র 1% নেমে আসে। এরপরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং বিদেশে এর সম্পত্তিগুলো একের পর এক বিক্রি হয়ে যায়। আমরা টপ সাইডের মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা খনি খননকারী যন্ত্রগুলো দেখেছি। দেশটি এখনো ক্ষুদ্র পরিসরে ফসফেট উত্তোলন অব্যাহত রেখেছে। যদি তারা আরেকটি ফসফেটের খনি আবিষ্কার করে তাহলে কি তাদের সমর্থন করবেন? আমি শুধু বলবো প্রকৃতিকে একা ছেড়ে দাও, কারণ নারু এখনো মাটি খনন করছে। আমরা একসময় ডুবে যাব। বর্তমানে দেশটির জনসংখ্যার 52% দরিদ্র সীমার নিচে জীবনযাপন করছে এবং তারা গির্জার সহায়তায় বেঁচে থাকার চেষ্টা করছে। দরিদ্র এলাকায় অতিরিক্ত মানসিক চাপ তামাক সেবনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। 2020 সালের তথ্য অনুযায়ী নাউরু বিশ্বের সবচেয়ে ধূমপায়ী দেশ হিসেবে রেকর্ড করেছে। এই দ্বীপটিতে মোট 5টি সৈকত রয়েছে। এগুলো আংশিকভাবে রাবারের টায়ার এবং আবর্জনা দিয়ে আবৃত করা হয়েছে। 2011 সালে নাউরু অর্থনৈতিক সহায়তার বিনিময়ে অস্ট্রেলিয়া থেকে অবাঞ্ছিত শরণার্থীদের গ্রহণ করতে রাজি হয়। প্রায় 1000 শরণার্থী, যাদের অধিকাংশই আফগান, ইরাকি এবং ইরানি বংশোদ্ভূত, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়। টপ সাইডে সেখানে 3টি শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। মানুষকে বছরের পর বছর ধরে প্লাস্টিকের তাঁবুতে থাকতে বাধ্য করা হয়েছিল, প্রচন্ড সূর্যের তাপের নিচে, এমনকি পরিষ্কার পানি ছাড়াও। অনেকে এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা এবং নির্মম অত্যাচার থেকে বাঁচতে নিজেদের শেষ করতে চেয়েছিল। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে শিশুরা, যারা শিবিরের সংখ্যা সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়া এই শিবিরগুলোতে গড়ে প্রতি বছর প্রায় 550 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল। আমি যদি অন্যভাবে বলি, নাউরু সরকার দ্বীপে আটক প্রতিটি শরণার্থীর জন্য 5 লক্ষ মার্কিন ডলার লাভ করেছে। যখন আমি এই এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলাম, হঠাৎ করে ব্যারিকেড আমার পথের সামনে পড়েছিল। তারা টপ সাইডের 3টি ভিন্ন স্থানে শিবিরগুলোতে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল। তবু আমি বাইরে থেকে শুটিং করার উপায় খুঁজে পেয়েছিলাম। প্রায় 2 দশকের জন্য এই শিবিরগুলো চিকিৎসায় অবহেলা, দুর্ঘটনা এবং অসংখ্য ব্যক্তির জীবন হারানোর মতো দৃশ্য প্রতীয়মান হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে ওই স্থানগুলো এখন সম্পূর্ণভাবে খালি। যাই হোক, স্থানীয়দের এই বিষয়ে নির্দিষ্ট কোনো জ্ঞান নেই। বর্তমানে নাউরু কানাডা ভিত্তিক মেটালস কোম্পানির সহযোগিতায় গভীর সমুদ্র খননে জড়িত হওয়ার জন্য দিন গুনছে। তাদের পরিকল্পনা হচ্ছে পলিমেটালিক পথের উত্তোলন করা, যা কেবল প্রতি মিলিয়ন বছরে মাত্র কয়েক মিলিমিটার বৃদ্ধি পায়। ব্যাটারিতে পাওয়া কোবাল্ট, নিকেল এবং ম্যাঙ্গানিজের মতো ধাতু ধারণকারী এই পাথরগুলো নিকট ভবিষ্যতে শক্তির উৎস হবে। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে এই কার্যক্রমগুলো সামুদ্রিক জীবনকে ঝুঁকিতে ফেলবে, হ্রাস করে দিবে সমুদ্রের
ওদের কার্বন শোষণের ক্ষমতা এবং দেখা যাবে জলবায়ুর পরিবর্তন। 1960-এর দশকে হঠাৎ করে প্রচুর সম্পদের অধিকারী হওয়ার মায়া এই নতুন প্রজন্মকে কঠোর পরিশ্রমী এবং শিক্ষিত হওয়ার প্রভাব বুঝতে বাধাগ্রস্ত করেছে। সরকার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেনি এবং শেষ করে দিয়েছে দেশটিতে থাকা সমস্ত সম্পদ। প্রয়োজনীয় অনুপ্রেরণা, দক্ষতা এবং জ্ঞান ছাড়া কখনোই এই ক্ষতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই ছোট দিকটি থেকে মানুষের জানা উচিত বিশ্বে কি ঘটতে চলেছে এবং এটিকে শিক্ষা হিসেবে নিয়ে আমাদেরকে এর প্রতিবাদ করা উচিত। মনে রাখবেন, কর্মের ফল আপনি একদিন পাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভ্রমণ পিপাসুদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে।